আরে কলিং বেল না বাজিয়ে কে দরজাটাকে এরকম জোরে জোরে ধাক্কা মারছে? দেখ তো মা, কে এসেছে? হ্যাঁ বাবা, দরজা খোলো। দিদি তুই? নিম্মি, আয় আমার গলায়। আরে আয় মা আয়, আমাদের জামাই কোথায়? ওই কাজে আসলে ব্যস্ত। মদ খেয়েছিস? হ্যাঁ আমি খেয়েছি মদ। কতটা নির্লজ্জ হয়ে গেছিস তুই! ও সাহস দেখো, নিজের বাবার সামনে মদ খেয়ে আসবার সাহস কি করে পায় ও? এবার কি আর করব বাবা, তোমাদের সামনে সাহস জোগানোর জন্য মনের ভিতরে যে কথাটা আছে সেটা মুখে বলার জন্যে, এই সব কিছুর জন্য আমাকে একটু তো খেতেই হয়। কি বলতে চাস কি তুই? মানে এটাই মা, যে তোমরা দুজনে আমার বিয়ে দিয়ে আমার জীবনটা তো নষ্ট করে দিয়েছো, কিন্তু আমি নিম্মির জীবনটা নষ্ট করতে দেব না। নিম্মির বিয়ে আমি ওই বাড়িতে একেবারেই হতে দেব না। চুপ কর নির্লজ্জ! আমি তো এটা ভেবেই লজ্জা পাচ্ছি, বুঝতে পারছি না যে ওর শ্বশুর বাড়ির লোকরা কি ভাবছে ওর সম্পর্কে। ওরা কি জানে যে তুই মদ খেয়েছিস? আরে ও শাশুড়ি তারা দেবী ফোন করেছেন। আরে ফোনটা ধরো, ধরে দেখো যে ওখানে আবার কি ঝামেলা পাকিয়ে এসেছে। নমস্কার দিদি। নমস্কার দিদি, নমস্কার। কেমন আছেন আপনি? ভগবানের দয়ায় আমরা বেশ ভালোই আছি। আর আপনি? আমি জিজ্ঞেস করছিলাম যে ওখানে যামিনী এসেছে কি? হ্যাঁ ঠিকই বলেছেন দিদি, ও এখানেই আছে। এই পাশেই বাজারে একটা কাজে এসেছিল, তাই এখানে এসেছে। কেননা ফোন ধরছে না ও, সেই জন্য আর কি। আপনি চিন্তা করবেন না, আমি ভাবছিলাম আজ রাতটা যদি ও এখানেই থেকে যায়। আরে কি বলছেন কি আপনি? আমাদের বউ হওয়ার আগে ও তো আপনার মেয়ে, কোনো ব্যাপার না। কাল ওকে পাঠিয়ে দিন। নমস্কার দিদি। কি ভাবছিস মা তুই? কেন করিস এইসব? কেন তুই তোর শাশুড়িকে বলিসনি যে তুই এখানে আসছিস? ওহো মা, তুমি এদের নাটকে একদম জড়াবে না। 1 নম্বরের নাটকবাজ মহিলা, সত্যি 1 নম্বরের নাটকবাজ। নিজেই পাঠিয়ে বলে কিনা আমি কোথায়। আরে অনেক ভাগ্য করে এরকম শ্বশুর বাড়ি পাওয়া যায়। এটা তুমি ঠিক বলেছ। বাবা বসো না, বসো না, এখানে বসো। 1 নম্বরের ডাকাত বলো, এমন ডাকাত, এমন চালাক ডাকাত যারা পণ না চেয়েও পণ কিন্তু নিয়ে নিল। হ্যাঁ, আমার বিয়ের সময় কত জানি চেয়েছিল? 15 লাখ। হ্যাঁ, আর নিম্মির বিয়েতে কি চেয়েছে জানি? গাড়ি চেয়েছে না? ওরা সত্যি চায়নি, বলছি। আমরা দিচ্ছি। কারণ তোমার দেওর নিশার হবু স্বামী হয়, আর ওর অফিসটা অনেক দূরে। কারণ ওর যাতায়াতে সুবিধে হবে বলে আমরা গাড়িটা দিচ্ছি। সহজ হবে। মা কিছু বলো না বাবাকে, কত সরল বাবা। বাবা তুমি কত সরল। তুমি ওদের চালাকি কখনো ধরতে পারবে না, কখনো ধরতে পারবে না। কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি, আমি নিম্মির বিয়ে ওই বাড়িতে হতে দেব না। নিমিষা, যা তো দিদিকে ভেতরে নিয়ে যা। নেশার ঘোরে না জানি ও কি সব বলে যাচ্ছে। কি যে করি না মেয়েটাকে নিয়ে। কি মাথা ব্যথা করছে। মনে হচ্ছে পুরো নেশাটা কেটে গেছে এবার। বাবা আমার খাওয়ার একেবারেই ইচ্ছে নেই, কিন্তু এগুলো সব ওরাই করেছে। দেখো মা, তোমার অনেক বাজে কথা শুনেছি আর দেখেও নিয়েছি, কিন্তু আর নয়। শেষবারের মতো তোমাকে বলছি, নিজের সংসারটা ভালো করে করো। তোমার সম্পর্কে কোনো নালিশ যেন শুনতে না হয়। বাবা জানি না ওরা তোমাকে কি বুঝিয়েছে। আরে কেউ আমাকে কোনো জাদু করেনি। আমি দেখতে পাই না নাকি? বিয়ের দিন তুমি তোমার প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিলে।
তা সত্ত্বেও ওরা তোমাকে বউ হিসেবে ঘরে তুলেছে। নিজের করেছে। আরে বাবা, এই সব কিছুর পিছনে ওদের ওদের টাকার লোভটা ছিল। তুমি কি চোখে দেখতে পারো না নাকি? তোমাদের থেকে টাকা চাইতো ওরা, চাইতো তো। আর আজও আমাকে টাকা নিতেই পাঠিয়েছে। দেখ মা, আমরা এই কথা বিশ্বাস করি না। আর তুই তো শ্বশুরবাড়ির সম্পর্কে বদনাম করা বন্ধ কর। আরে আর কত টেনশন দিবি আমাদের তুই? আমাদের সম্পর্কে তোর কোনো চিন্তাই নেই। সামনেই তো ছোট বোনটার বিয়ে, আর তুই আবার নতুন আর একটা ঝামেলা পাকিয়েছিস। বাবা, তোমরা দয়া করে আমাকে বিশ্বাস করো, আমি একদম সত্যি বলছি। তোমাদের কাছে আমি হাত জোর করে বলছি, ভেঙে দাও নিমির এই বিয়েটা, ভেঙে দাও। থাম এবার দিদি, অনেক হয়েছে তোর এই নাটক। বাবা মার সম্মান নিয়ে তুই ভাবিসই না? কেন ভেঙে দেবে বিয়ে? সব তো ঠিকই আছে তোর শ্বশুর বাড়িতে। আরে শাশুড়ি, জামাই বাবু সবাই তো ভালো। নিমি, কিচ্ছু ঠিক নেই। যা তুই দেখতে পাচ্ছিস সেটা একেবারে সত্যি নয়। আরে ফালতু লোকজন, পণের লোভে ওরা আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছে। ক্ষমা করে দে আমাকে। এসব ওর নতুন নতুন বাহানা নিজের প্রেমিকের কাছে যাবার জন্য, কিন্তু আমি এটা কিছুতেই হতে দেব না। কাল যত তাড়াতাড়ি সম্ভব ওকে ওর বাড়ি পাঠাও, আর তুমি তোমার মেয়েকে ভালো করে বুঝিয়ে দাও যে আজকের পর ও যদি আবার কোনো নতুন রকম ভাবে ঝামেলা তৈরি করে, তাহলে ওর সঙ্গে আমরা আর কোনো সম্পর্ক রাখবো না। দাঁড়াও। এখানে এসো। টাকা কোথায় গেল? কোথায় গেল টাকা? আমি টাকা নিয়ে আসতে পারিনি, আর না কখনো নিয়ে আসবো। কিরে, মুখের উপর কথা বলছিস আমার? এক্ষুনি মজা দেখাচ্ছি। এই গৌরব, এদিকে আয় তো। কি হয়েছে মা? চিৎকার করছো কেন? আরে চেঁচাবো না তো কি পুজো করব? তোর বউকে দেখ, কথা বলছে আমার মুখের ওপর। না, আমি আমি তর্ক করিনি। আমি তো শুধু এটাই বলছিলাম যে আমি টাকা নিয়ে আসতে পারবো না। শুনেছিস? এই দেখ। ব্যাস ব্যাস ব্যাস, থাক 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 থাক। অন্য কোনো ব্যবস্থা নিতে হবে এর। আমার মুখের ওপর কথা বলছিল না, লজ্জা নেই না এর? তাহলে কাপড় পরে কি করবি তুই? না, ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও। কোথায় যাচ্ছিস রাজু? ছেড়ে দাও দাঁড়িয়ে আমাকে। থাক। মজা দেখ এবার, ওর একটু শিক্ষা হোক। মুখে মুখে কথা বলছিস না আমার? তোমাকে আমি বিয়ে করেছি, তুমি এইভাবে নিজের স্ত্রীর সঙ্গে কি করে করতে পারো? ব্যাস, ছেড়ে ছেড়ে দাও দে। আমাকে মাম্মা, ছেড়ে দাও শিক্ষা আমাকে। হয়েছে তোর? যা যা।
আপনার কি কিছু দরকার? আপনি আমাকে ডাকতে পারতেন। না মানে আমি তো শুধু জল খেতে এসেছিলাম, আর কিছু নয়। শুয়ে পড়ো তুমি। বৌদি, ছোট মুখে বড় কথা, কিন্তু আপনার সাথে যেগুলো হচ্ছে না সেগুলো একেবারে ঠিক হচ্ছে না। আপনি গৌরবদাকে ছেড়ে কেন দেন না? আপনি পালিয়ে যান এখান থেকে। পালিয়ে কোথায় যাব রাজু? বাবা মা তো আগেই আমার জন্য ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, আর তো কোনো জায়গাও নেই যে যাব। আপনি নিজে কাজ করে আপনার খরচা চালাতে পারেন তো। বাবা মা তো আমাকে পড়ায়নি, আমাকে সেই যোগ্যই করে তোলেনি যে আমি আয় করে খরচ চালাতে পারবো। আমার মা সবসময় বলতো, বাড়ির কাজকর্ম করা শেখ, সারা জীবন তো এটাই করতে হবে তোকে। তাই ব্যাস, আমার মতো একটা মেয়েকে কেউ চাকরিও দেবে না, বুঝলে? তাই তো ব্যাস, এটাই জীবন আমার। এই গৌরব! মা, এই গৌরব! মা, কি হয়েছে মা, চিৎকার করছো কেন? কেন চেঁচাচ্ছি? আরে নিজের চোখে দেখলে তুই ওকে মেরেই ফেলতিস। কি অসভ্যতাই করছিল না। আরে কি হয়েছে, বলতে মা? গেলে লজ্জা হচ্ছে আমার। আরে কিচ্ছু হয়নি, আমি তো শুধু এখানে জল খেতে এসেছিলাম, আর কিচ্ছু না। মা, তুমি না শুধু শুধু একটা জিনিসকে অন্যদিকে নিয়ে যাচ্ছ। আচ্ছা, বানিয়ে আমি কথা বলছি? হ্যাঁ, এ মিথ্যে কথা বলছে। আরে রাজুকে জড়িয়ে দাঁড়িয়েছিল। না, আমার তো বলতে লজ্জা করছে, যে মেয়ে নাকি বিয়ের আগে বাপের বাড়ি থেকে পালিয়েছিল আর বাবা মার মুখে চুনকালি দিয়েছিল, এবার আমাদের মুখে চুনকালি দেবে। মা কিন্তু মিথ্যে বলছে। রাজু, বলো না। না দাদা, দাদা ওই ও কি বলবে? ও তো ছেলে মানুষ। আমি এখানে জল খেতে এসেছিলাম, সত্যি বলছি, আমাকে বিশ্বাস করো, আমি মিথ্যে বলছি না। না, সব লজ্জা বিক্রি করে এসেছিস নাকি? বাড়ির চাকরকেও ছাড়লি না, চরিত্রহীন মহিলা। এই রাজু, হ্যাঁ খুলছি। নমস্কার দিদি। নমস্কার বেয়ান ঠাকুর। আরে এই যে দাদা দিদি, নমস্কার। আপনারা এসেছেন, খুব আনন্দ পেলাম। এই রাজু, যা চা জল খাবারের ব্যবস্থা কর। ঠিক আছে, আমার মাসি। বেয়াই বেয়ান এসেছে বলে কথা। কেমন আছেন আপনি? সব ভগবানের আশীর্বাদ। আপনারা কেমন আছেন? এই নিন। $10 লাখ আছে। 10 লাখ? গাড়ি তো 20 লাখের। বাকি 10 লাখ বিয়ের দিন দিয়ে দেব। ঠিক আছে, ঠিক আছে। আমার তো জিনিস নয়, আমি কি নিজের জন্য খরচ করব? এটা তো আপনার মেয়ে আর জামাইয়েরই রইল। আমি ভাবলাম যে গাড়ি হয়ে গেলে অফিস যাতায়াতের সুবিধে হবে। আমি তো ভেবেও রেখেছি যে এবার অফিসের পাশে ওর একটা বাড়িও বানিয়ে দেব। আরে বেয়ান ঠাকুরন, এটা তো খুব ভালো হবে। কিন্তু আপনি তো জানেন কত কষ্ট করে আমি আমার ছেলেদের মানুষ করেছি। কোথা থেকে আসবে এত টাকা? আরে বেয়ান ঠাকুরন, আমার মেয়ের জন্য আপনি এতটা ভাবেন। ঠিক আছে, গাড়ির ব্যবস্থা হয়ে যাক, তারপর বাড়ির জন্যও কিছু করা যাবে। ধন্য আপনি দাদা, ধন্য। আর ধন্য আপনার মেয়ে যে আপনার মতো বাবা পেয়েছে। রাজু, আরে খাবার নিয়ে আয় রে। নিন, খান আপনারা এবার। কি হলো দাদা? যামিনী মাকে দেখতে পাচ্ছি না। আরে ওই তো গৌরব এসে গেছে। আপনার জামাই, ওকেই জিজ্ঞেস করুন। প্রণাম বাবা। বেঁচে থাকো, বেঁচে থাকো বাবা। কি হয়েছে বাবা? আমি ওকে ঘরে বন্ধ করে রেখেছি। কেন বাবা, কি হয়েছে? ও যখন আসবে তখন ওকে জিজ্ঞেস করে নেবেন। রাজু, মা, এই তো এসে গেছে, জিজ্ঞেস করুন বাড়ির চাকরের সাথে কি করছিল। গৌরব কালকে রাত্রের ব্যাপারে যা বলছে সেটা কি সত্যি?
মিথ্যে কথা বলছে ও। সেরকম কিচ্ছু হয়নি কাল রাতে। রাজু বলে দে তো বাবা, সত্যি কথাটা বলে দে। হ্যাঁ বলো। এই বৌদি আমার কাছে এসে আমাকে হাত ধরে বলল যে এটা কি? যাতে আমি ওনার সাহায্য করে দিই ওনার এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, ভয় পাস না বাবা, বলে দে, সত্যি রাজু। কথাটা বলে দে। উনি ওনার ছেলে বন্ধুর কাছে যেতে চান। রাজু এসব এসব কি বলে যাচ্ছ? মিথ্যে কথা কেন বলছো? ওহ, বাবা আমি জানি না ও কেন মিথ্যে চুপ! আমি তোর কোনো কথা বিশ্বাস করি না। তোমার আমাকে বিশ্বাস হয় না? সত্যি বলছি, কাল রাতে কিচ্ছু হয়নি। তুমি এদের কথা বিশ্বাস করছো, আমার কথা বিশ্বাস করো না? বাবা, জীবনে একবার ভুল করার তো এটার কারণ হতে পারে না যে আমি বারবার ভুল করব। হ্যাঁ মা, বলো না, বোঝাও না বাবাকে। বাবা গৌরব, একে আমার সামনে থেকে নিয়ে যাও। আমি আর ওর মুখটাও দেখতে চাই না। নিয়ে যাও এখান থেকে। তুমি তুমি আমার কথা তো শোনো। চলো। বিয়ান ঠাকুরন, ক্ষমা করে দিন আমাদের, ক্ষমা করে দিন। আরে এটা কি করছেন আপনি? এতে আপনাদের তো কোনোই দোষ নেই। আপনারা তো আর মেয়েকে এসব করার জন্য বলেননি। আপনি ওকে ক্ষমা করে দিন, আমি ওকে বোঝাবো। নিমিষাও তো চলে আসবে, তখন হয়তো ঠিক হয়ে যাবে। সমাজে আমাদের তো একটা সম্মান আছে, ব্যাস আপনাদের মেয়েও যেন সেই সম্মান রাখতে পারে। আশীর্বাদ আর বিয়ে পর্যন্ত। কি ব্যাপার, আজকে খুব সুন্দর লাগছে তোমাকে দেখতে। চলো এক পেক করে খাওয়া যাক। গৌরব, আজ নয়, আজ আমার মা আর বাবা, আমার পুরো পরিবার এসেছে নিচে। এসেছে তো কি হয়েছে? চল মুখ খোল, খোল। গৌরব, মা বলছি যে এখন ব্যবস্থা করছে, 1-2 দিনের মধ্যে হয়ে যাবে। আমি আপনার জন্য চা নিয়ে আরে দাঁড়াও আসছি। দাঁড়াও দাঁড়াও, তুমি আমার সঙ্গে চলো। আমার মনে হয় এইবারে কিন্তু নিয়ম শুরু করে দেওয়া উচিত, দেরি না হয়ে যায়। হ্যাঁ, গৌরব আর যামিনী কোথায়? এই তো এসে গেছে। আর যামিনী মা? যামিনী, হ্যাঁ আমি তো রেডি হচ্ছিলাম। দেরি হয়ে গেছে নাকি? কেমন লাগছে? কি হয়েছে? কিছুক্ষণ আগেই তো তুমি বলছিলে যে আমাকে দারুণ লাগছে। লজ্জা পাচ্ছ? এতগুলো লোকের সামনে বলবে না? মা, আরে তোমাকে তো দারুণ দেখাচ্ছে। আমার বোনের আশীর্বাদ না? আশীর্বাদ করো না মা, আশীর্বাদ করো না। আরে আশীর্বাদ করো মা। আরে বাহ, খুব সুন্দর দেখাচ্ছে। বাবা, তুমি জানো আমার তোমার কথা খুব মনে পড়ে। আমি খুব খুশি হয়েছি তোমায় এখানে দেখে। আর আমার বোন নিমি, এই নিমি একদম পরীর মতো দেখাচ্ছে। শুনলি না না আমার কথা তুই? আমি কি বলছিলাম, শোনো না, এখানে এতগুলো লোক এসে গেছে, এদের সবার সামনে কাপড় খুলতে বলো না। মা মা বলো না, এতগুলো লোক এসেছে, এতগুলো। মা
আরে এবার খোলো না কাপড় আমার। হ্যাঁ, খোলো কাপড়, খুলে দাও কাপড় এতগুলো লোকের সামনে। কি হয়েছে? খুলবো কাপড়? হ্যাঁ, খুলবো কাপড়? খুলি? বাবা, বাবা, তোমার বাবা মারা গেছে। আজকের পর আর আমাকে বাবা ডাকবে না। না বাবা, বাবা এমন কথা বলো না। তুমি জানো এই লোকগুলো আমাকে মদ খাইয়েছে। তুমি তো আমার কথা বিশ্বাসই করছো না। বাবা গৌরব, ওকে এখান থেকে নিয়ে যাও, নিয়ে যাও। ক্ষমা চাইছি আপনাদের সবার কাছে। কি আর বলবো, বাড়ির কথাই সব। যাকে আমার ছেলের আজকে আশীর্বাদ, তো সেটা তো হতেই হবে না। এরকম করবেন না। আংটি বের করুন আপনি, এটা শুভ সময়। বের করুন, বের করুন। নিয়ে হাতটা এগিয়ে দে। বাহ, আমি তো জানতামই না আমার বউ খাওয়ার পর দেবী চণ্ডীর রূপ ধারণ করতে পারে। এবার তো খুব মজা হবে। তুমি গোটা এলাকা জুড়ে বদনাম হয়ে গেছো, আর তোমার মতোই অবস্থা তোমার বোনেরও হবে যদি ও টাকা না নিয়ে আসে। তাহলে আমি এটা হতে দেব না। সেটা তো তুমি বলছো যে তুমি এরকম হতে দেবে না, কিন্তু দেখো, তুমি ওকে এই বাড়িতে হাত ধরে নিয়ে আসবে। আয় নিমি, এই বাড়িতে তোকে অনেক অভিনন্দন। আমি তোকে এইটাই আশীর্বাদ করব যে তুই যেন সারা জীবন খুশি থাকিস, আর ভগবান তোকে খারাপ নজর থেকে যেন দূরে রাখে। ভিতরে চলে আয়। টাকা কোথায়? 5 লাখ দিয়েছে শুধু। কেন? 10 দেবার কথা। বাকিটা বললো কাল নাকি এনে দেবে। এ কি কথা? এসব একদম চলবে না। কাল সকাল অব্দি টাকা যদি না দেয় না, তাহলে তুই দেখে নিস। আমি ওদের দেখাবো যে তারা দেবী কি জিনিস। যা। মনে হচ্ছে সোজা আঙুলে ঘি উঠবে না। শুভ সময় এলো রে, মঙ্গল সবার হলো আমাদের ঘরে। মা, আরে আরে আরে, সুখী হও, সারা জীবন সুখী থেকো মা। বসো 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 বসো। এক কাজ করো, তুমি তোমার বাবাকে ফোন করো একবার। আসলে কি জানো তো, আজ ওই গাড়িটা বুক করতে হবে না, তো বলেছিলেন যে সকালে পাঠিয়ে দেবেন। জিজ্ঞেস করে নাও একবার। হ্যাঁ, আমার ফোন থেকে ফোন করো না, ফোনটা আনো। আমি লাইন ধরে দিচ্ছি, দাও। ধরো। হ্যালো বাবা, প্রণাম। হ্যাঁ, আমি তো খুবই ভালো আছি বাবা। আমি বলছিলাম যে টাকার ব্যবস্থা হয়ে গেছে। ওই গাড়ির বুকিং করতে হবে আজ, তাই। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ রাখছি। কি বললেন? মা বলছি যে এখন ব্যবস্থা করছে, 1-2 দিনের মধ্যে হয়ে যাবে। আমি আপনার জন্য চা নিয়ে আরে আসছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি আমার সঙ্গে চলো। একটা কোথায়? জিনিস দেখাবো তোমায়, এসো।
এসো বৌমা, এসো এসো এসো, এখানে বসো, বসে পড়ো। কিন্তু মা, বসো না, এবার শুয়ে পড়ো। মা কিন্তু কেন? লক্ষ্মী সোনা, শুয়ে পড়ো মা। রাজু, হ্যাঁ আসি। এদিকে আয় তো। তোর নতুন বৌদি এলো বিয়ে হয়ে, কিছু উপহার দিবি না ভালোবাসার? এই, যা, আজ তুই ফুলসজ্জা কর। মা, এ আপনি কি বলছেন মা? যা বললাম চুপচাপ সেটাই কর। নিমি, কি হয়েছে? তুই ঠিক আছিস? মা, ওই রাজুর সাথে আমাকে। আরে ও কি বলবে, আমি বলছি। এই গৌরব, এই গৌরব বাবুয়া। মা না, না মা, মা তো দুজনের হাত, সব গয়না আগে খোল দেখি। এদের বাবা অনেক ক্ষতি করেছে, এগুলো বিক্রি করে আমি সব উসুল করব। নিমি, আমি তোর সঙ্গে এরকম হতে দেবো না। চল আমার সঙ্গে। দেখো, তোমাদের কাছে আমি হাত জোর করছি, আমার বোনকে ছেড়ে দাও। যা করো আমার সঙ্গে করো। না মা, না। মা, আরে একে নিয়ে বাইরে যা তো, তখন থেকে খুব ঝামেলা করছে। নিমি, মা, মা খোলো দরজা। মিমিকে ছেড়ে দাও মা। এই রাজু, ছেড়ে দাও আমাকে। চল, আয় এদিকে। আমি পারবো না। আরে কথা শুনবি কিনা বল। যা বলছি না। করবি নাকি মজা দেখাবো তো? না, আমি না। কথাটা মনে রাখিস। যা, কাজ শুরু কর। এরকম করবেন না আমার একটা সাথে। করবো। না, আমি পারবো না। না, কি না। করবো না, আমি এটা যা, করতে পারবো না। যা, কাজে লেগে যা। আমি এই পাপ করতে পারবো না। মা, দরজাটা খোলো। আমার একবার কথা শোনো। তুলেছি ব্যাস, আজকের জন্য এটাই যথেষ্ট। ওর বাবা আমাদের খুব ঠকিয়েছে টাকার জন্য, এর শাস্তি তো একে পেতেই হবে। আমাদের কাজ হয়ে গেছে, চল। খুব নাটক করছে, চল। নিমি, নিমি, কি হয়েছে? বিয়ের মতো এক পবিত্র সম্পর্ককে ব্যবহার করা এটা অন্যায়। তারা দেবী এবং তার দুই ছেলে বরুণ এবং গৌরব এই ধরনেরই এক জঘন্য মানসিকতায় আক্রান্ত ছিলেন। গৌরব যামিনীর মা বাবার থেকে টাকা নেওয়ার জন্য ওর ওপর বারবার অত্যাচার করত, শুধু তাই নয় অপমানও করত। এরকম সময় যামিনীর মা বাবার নিজের মেয়েকে বোঝা উচিত ছিল, কিন্তু যামিনীর একটা ভুলের কারণে ওর মা বাবার ওর ওপর থেকে সারা জীবনের মতো বিশ্বাস উঠে গিয়েছিল। নমস্কার, আমি অমিত পাচৌরি। ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডে আমরা আপনাকে দেখাতে চলেছি পণ প্রথা নিয়ে আরও এক চাঞ্চল্যকর ঘটনা, যেটা দেখে আপনিও অবাক হয়ে যাবেন। মনে রাখবেন, পণ নেওয়া এবং পণ দেওয়া দুটোই কিন্তু সমান অপরাধ। সেই হিসাবে তো যামিনীর মা বাবাও অপরাধী। কিন্তু দুঃখের বিষয় হলো এই যে এখন ওনাদের ছোট মেয়েও এই একই নরকের পথে হাঁটতে শুরু করেছে। নিমি, কি করেছে ওরা তোর সঙ্গে? বল না আমাকে। নিমি, আমাকে ক্ষমা করে দে। আমি তোর একটা কথাও শুনিনি। তুই বারবার বলতিস, কিন্তু আমরা তোকে কখনো বিশ্বাস করিনি। আমাদের ক্ষমা করে দে দিদি। না নিমি, আমাদের ক্ষমা করে থাম দে। তুই, থাম তুই, আর কাঁদবি না, আর বলিস না এসব। আমার দিকে তাকা নিমি, আমার দিকে তাকা। আমি একটু রেগে নেই তোর ওপর। আমি জানতাম যে এরকমই কিছু হবে, আমি সেই জন্যই না করেছিলাম, এই জন্যই বাধা দিচ্ছিলাম বাবা মাকে। ওনারা আমার কথা বিশ্বাসই করলো না। থাম তুই, ব্যাস। দিদি,
আমার ভীষণ ভয় করছে। এখন আমাদের কি হবে? আমি আর এখানে থাকতে চাই না দিদি। তোর বড় দিদি আছে না, আমি কিছু করব, তুই একদম কাঁদবি না, তুই একদম চিন্তা করবি না। ডাল নিয়ে আয়। হ্যাঁ আনছি। বাবুয়া, ওই দুজনের ফোন না নিজের কাছেই রাখ, আর ওদের বাবা মার ফোন এলে কোনো একটা অজুহাত দিয়ে দে। ওদের নিজেদের মধ্যে কথা হওয়াটা ঠিক নয়। হ্যাঁ মা, আমি বুঝতে পেরেছি, কিন্তু এখন কি করব? টাকা তো পাইনি। আরে চিন্তা করিস না, আমি সব ভেবে রেখেছি। বৌদিকে খাবার দিয়ে আসবো। রাজু, হাতটা দেখা তো। এটা কি? খুব সহানুভূতি দেখানো হচ্ছে, হ্যাঁ? সত্যি সত্যি প্রেম হয়ে গেল না? মুখ যদি খুলেছিস তাহলে মুখ ভেঙে দেবো একেবারে। যা এখান থেকে। বাবুয়া, ফোনটা দে তো। আমি এবার বুঝে গেছি কি করতে হবে। আমার খুব জল তেষ্টা পেয়েছে দিদি। ওদের কিচ্ছু এসে যায় না, খিদে হোক বা তেষ্টা, ওদের কিছুই এসে যায় না। সেই জন্যে তুই শান্ত হ। কে তুমি, আর ভেতরে কি করে এলে? আমি এমনি আসিনি, পাঠানো হয়েছে। কি? ওই শুনেছি যে আপনি আনন্দ ভালো দিতে পারেন, তাই ভাবলাম যদি এই আনন্দ আমাকেও দেন, তাই ভেতরে চলে এলাম। কি বাজে বকছো? ফালতু কথা বলছি না, অনেকগুলো টাকা দিয়ে এসেছি যে। চলো। এই তারা দেবী, তোকে আমি ছাড়বো না। টাকাও নিয়েছিস আর মাটাও পাঠালি। আরে সর তুই। আরে বাবা রে বাবা, এই দরজা খোলো। দাঁত মিথ্যা করে রে। তুই ঠিক আছিস? হ্যাঁ ঠিক আছিস তো? ব্যাস। আরে পাঠিয়ে দিল রে। দেখো কি করেছে আমার সাথে। হ্যাঁ, কোথায় পাঠিয়েছিলে আমাকে? হ্যাঁ, আমার টাকা ফেরত দাও, আমি চলে যাবো। শান্ত হন না আপনি, আমি এক্ষুনি গিয়ে তৈরি করে দিচ্ছি। আরে বাজে কথা বন্ধ করো, আমার কিচ্ছু চাই না। আমাকে টাকাটা দাও, আমি এখান থেকে চলে যাচ্ছি। যেটা করতে বলা হচ্ছে সেটা কর, বুঝলি? শুতে বলা হচ্ছে মানে তোকে শুতেই হবে। এই বাড়িতে যেই আসবে তোকে তার সঙ্গেই শুতে হবে। কিরকম তুমি? আমি এরকমই। আমাদের চাই টাকা, আর টাকার জন্য তোকে যার তার সঙ্গে রাত কাটাতে হবে। আমাদের ক্ষতি এবার তোরাই পূরণ করবি, বুঝতে পেরেছিস? নিমি, নিমি, চল। বৌদি, বৌদি, বৌদি। রাজু। হ্যাঁ হ্যাঁ, আমি রাজু। রাজু, তুমি কি একা? হ্যাঁ একাই আছি। আশেপাশে ঠিক করে দেখো, কেউ নেই তো? না না, কেউ নেই। বৌদি, আমি খুব লজ্জিত আজকের এই ব্যবহারের জন্য, আমাকে ক্ষমা করে দিন। আমি জানি। বৌদি, আমি আপনাদেরকে এখান থেকে বের করতে এসেছি, কিন্তু দরজায় তালা লাগানো আছে। আমি জানি রাজু, কিন্তু আমরা তো কখন থেকে বেরোনোর চেষ্টা করছি, কিন্তু দরজাই খোলা যাচ্ছে না। রাজু, তুমি একটা কাজ করো, তুমি পুলিশকে ফোন করো।
বৌদি আমার কাছে তো ফোনই নেই। তুমি পুলিশ স্টেশনে চলে যাও আর সবকিছু বলে দাও। বৌদি পুলিশের কাছে? আরে রাজু, চিন্তা করো না, কিচ্ছু হবে না, কিন্তু- পুলিশ আমাদের সাহায্যই করবে। ঠিক আছে বৌদি। আচ্ছা এই ব্যাপার, তুই এদেরকে বাঁচাবি। না 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 চল মায়ের কাছে চল, তোকে আজকে শিক্ষা দেবো। না 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 আরে দাদা। চল না, চল চল। দাদা। আমাকে চল। ছেড়ে দাও দাদা, আমাকে ছেড়ে দাও, আমি চল। কিছু করি না। না মা এ মুখ খুলতে যাচ্ছিল সবার সামনে। না না, আমি কিছু করিনি, সত্যি আমি সত্যি কিছু করিনি। কি রে, পুলিশের কাছে যাচ্ছিলিস তুই? আমাদের বিরুদ্ধে মুখ খুলবি, সাক্ষী দিবি? আমার বিশ্বাস এই, করুন, আমি বাবা এর জিপটা ধর তো। আমাকে বিশ্বাস করুন, আমি চাই। না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। ঘৃণা তো এখন খুব ছোট একটা শব্দ মনে হচ্ছিল তারা দেবী এবং তার সন্তানদের জন্য। তারা এতটাই নিচে নেমে গিয়েছিল যে নিজের বাড়ির বউদের দিয়েও বেশ্যাবৃত্তি করাতে উনি দুবারও ভাবছেন না। তারা দেবী একজন স্ত্রী হওয়া সত্ত্বেও নিজের বাড়ির বউদের চুক্তি করছিল, সেটাও নিজের ছেলেদের সাথে। এবং ওনার এই অপরাধের চক্রান্তে ওনাদের বাড়ির চাকর রাজু, সেও জড়িয়ে পড়েছিল। ওনাদের অপরাধের সীমা কি এই অবধিই ছিল, নাকি এর থেকেও কোনো বাজে পরিকল্পনা তাদের মাথায় ঘুরছিল? গৌরব বাবুয়া, আমার মনে হয় এবার এদের দুজনের থেকে মুক্তি পাওয়ার সময় এসে গেছে। মানে এবার একটা কথাই মনে হচ্ছে, যত তাড়াতাড়ি পারো এদের দুজনের একটা ব্যবস্থা করে ফেলো। তোমার বিয়ে আমি অন্য জায়গায় আবার দিয়ে দেবো। সেটা তো ঠিক আছে মা, কিন্তু এদেরকে গুম করব কি করে? আমি আছি তো, তোমাদের মা। আমার কাছে উপায় আছে। যাবার আগে মেয়ে দুটো আমাকে ঠিক টাকা কামিয়ে দিয়ে যাবে। এক কাজ কর, 2 প্লেট খাবার নিয়ে আয় তো দেখি। যা যা, এক্ষুনি আনছি। দেখতে থাক। এই নাও মা। বা রে বা, এবার তোরা দেখ। এই নাও, খাবার খেয়ে নাও। যদি মায়ের মুড বদলে যায় না, তাহলে এটাও পাবে না। এবার দাও, আমার টাকা দাও। দাও দাও দাও। যাও, নিজের জিনিস সামলাও। ঠিক আছে, আমরা তাহলে এবার বেরোই। কি বলছিলাম আমি, তোদের দুজনের বিয়ে তো আমি দ্বিতীয়বার আবার দেব। এই দেখ, ব্যবস্থা হয়ে গেল। নিজেদের বিয়ের জন্য এবার তৈরি হ। পরীক্ষা করে দেখ একবার। মা কি? দুজনেই অজ্ঞান। ঠিক আছে, কাজ হয়ে গেছে, আর দেরি করিস না। তাড়াতাড়ি ওঠা আর নিয়ে চল, জ্ঞান এসে যাবে আবার। ওঠা। আমরা কোথায় দিদি? আমার মনে হচ্ছে আমরা কোনো গাড়ির ভিতরে বন্দি রয়েছি। আমাদের হাত পা কে বাঁধলো? আরে কি হয়েছে? কারা তোমরা? আর আমাদের দুজনকে কোথায় নিয়ে যাচ্ছ? খোলো। একটা কাজ কর, গাড়িটা সাইড কর, একটু বেশি চাচাচ্ছে। কে তুমি? আর আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছ? হ্যাঁ, যতই হাত পা ছড়ো না কেন, খুলবে না। 15 লাখ টাকায় কিনেছি তোমাদের দুজনকেই। বড় বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব। অনেক লাভ করতে হবে আমাদের। আমাদের বেঁচে দেবে? এটা সত্যি নয়। এটাই সত্যি। এখন একদম চুপ করে বসে থাক, বুঝলি? এই নিমি, নিমি তোর হাত দে, হাত দে।
চুপ, এক্ষুনি দুজনের ব্যবস্থা করছি। তা এই হাতটা খুলে ফেলেছে। হাত বাঁধ, হাত হাত বাঁধ। নিমি এদিকে দে, দে আমার দিকে দে, এবার দে দে দে। হ্যালো পুলিশ স্টেশন, হ্যালো পুলিশ স্টেশন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দারোগা বাবু শুনুন, আমরা পুজো পাঠ করা মানুষ। চুপ করুন আপনি, নিয়ে চলো এদেরকে। শুনুন, চলো। আরে আমাদের কথা তো শুনুন। এতক্ষণ আপনারা যে ঘটনা দেখলেন সেখানে ভুল শুধু যারা পণ দিয়েছিল তাদেরই নয়, যারা নিয়েছিল তাদেরও। আমাদের দেশে এরকম বহু লোক রয়েছে যারা নিজেরা ইচ্ছাকৃতভাবে পণের লোভে নিজেদেরকে আগুনের মধ্যে ঠেলে দেয়, যেখানে তারা দেবী এবং তার দুই শয়তান ছেলে সেখানে অপেক্ষা করছে, যাদের খিদে কোনো দিনও মিটবে না। যদি নিজের মেয়েকে ঠিকঠাক শিক্ষা দিতে পারত, এরম যোগ্য করে তুলতে পারত, তখন সে এগুলো বাধ্য হয়ে কখনো সহ্য করত না। আপনারা এটা শুনে অবাক হবেন যে মহারাষ্ট্রের রাজ্য সরকার অনুসারে গত বছর শুধুমাত্র মুম্বাই থেকে 26,000 মহিলা নিখোঁজ হয়েছেন। 26,000। তো ভেবে দেখুন ভারতবর্ষে কত শতাংশ মহিলা নিখোঁজ হতে পারে। এর মধ্যে বেশিরভাগ মহিলাই হিউম্যান ট্রাফিকিং এর শিকার হয়ে থাকেন। আমরা আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনাদের সঙ্গে হওয়া অন্যায়ের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করুন। এরই সঙ্গে আমি অমিত পাচৌরি ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে এক সত্য ঘটনার সঙ্গে নিয়ে। ততক্ষণ মনে রাখবেন, ক্রাইমের থেকে বাঁচতে গেলে অ্যালার্ট থাকতে হবে। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।